হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে ছিল 2.0-তে সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব রিফ্র্যাকশন অফ লাইট অর্থাৎ আলোর প্রতিসরণ সম্পর্কে। তো কোনো টাইম ওয়েস্ট না করে চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন দেখা যাক। প্রথমেই আমরা আলোচনা করব আলোর প্রতিসরণ সম্পর্কে। আলোর প্রতিফলনে আমরা কি আলোচনা করেছিলাম? একটা আলোক রশ্মি একটি মাধ্যমের মধ্য দিয়ে এসে বিভেদ তলের উপর আপাতিত হয়ে সেই মাধ্যমের মধ্য দিয়েই প্রতিফলিত হয়ে যায়, অর্থাৎ প্রতিফলনে আমাদের একটা মাত্র মাধ্যমের প্রয়োজন হয়েছিল, কিন্তু আলোর এই প্রতিসরণের ক্ষেত্রে আমাদের দুটো মাধ্যমের প্রয়োজন হয়। তো এখানে আমি ধরে নিই প্রথম যে মাধ্যম সেটা লঘু মাধ্যম আর নিচের যে মাধ্যম সেটা ঘন মাধ্যম, আর এই মাধ্যম দুটির যে বিভেদ তল সেটা হচ্ছে এ বি। এখন একটি আলোক রশ্মি মনে করি পিও, এই বিভেদ তল এ বি এর উপর এসে ও বিন্দুতে আপতিত হলো। তো আমরা জানি ও বিন্দুতে একটা অভিলম্ব আঁকতে হয়, তো অভিলম্বটা এঁকে নিই, এর নাম দিলাম এন ড্যাশ। এখন এই পি ও আলোক রশ্মি এ বি বিভেদ তলের উপর আপাতিত হওয়ার পর ঘনতর মাধ্যমে প্রতিসৃত হয়ে যাবে। তো এখানে দু রকমভাবে প্রতিসৃত হয়। এক হচ্ছে এই অভিলম্ব থেকে কিছুটা দূরে সরে যায়, আর একটা অভিলম্বর কিছুটা কাছে সরে আসে। তো এখানে আমরা ধরে নিলাম কাছেই সরে আসছে, অর্থাৎ এই ও কিউ বরাবর প্রতিসৃত হচ্ছে। তো এই যে ঘটনা, আলোক রশ্মি একটা মাধ্যম এর মধ্য দিয়ে এসে বিভেদ তলের উপর আপাতিত হয়ে দ্বিতীয় মাধ্যমে যখন প্রবেশ করছে তখন তার হঠাৎ অভিমুখের পরিবর্তন ঘটছে। এই যে ঘটনা, এটাই হচ্ছে আলোর প্রতিসরণ। এটাকে যদি আমরা সংজ্ঞার আকারে বলতে চাই তাহলে কিভাবে বলবো? কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে আলোক রশ্মি, এখানে হচ্ছে আলোক রশ্মিটা কি পিও, আলোক রশ্মি যখন ওই মাধ্যম অর্থাৎ যে প্রথম মাধ্যম এবং অপর একটি ভিন্ন আলোকীয় ঘনত্বের অপর একটি সমসত্ব স্বচ্ছ মাধ্যম অর্থাৎ এই ঘন মাধ্যম, এই মাধ্যমের বিভেদ তল এখানে কোনটা এ বি, এই বিভেদ তলের উপর তির্যকভাবে আপাতিত হয় এবং আপাতিত হওয়ার পর যখন দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবে তখন এই আলোক রশ্মি অর্থাৎ পি কিউ, এই আলোক রশ্মির অভিমুখ হঠাৎ পরিবর্তিত হয়ে যায়। তো পরিবর্তিত হয়ে কোন পথে যাচ্ছে? ও কিউ পথে যাচ্ছে। মাধ্যম পরিবর্তনে আলোক রশ্মির গতির অভিমুখের এই যে পরিবর্তন, এটাই হচ্ছে আলোর প্রতিসরণ। তো এখানে আমরা কয়েকটা জিনিস জেনে নেব। প্রতিসারক তল, আমরা একটু আগে যেটা দেখলাম বিভেদ তল এ বি, এই এ বিটাই হচ্ছে প্রতিসরক তল, অর্থাৎ দুটি ভিন্ন আলোকীয় ঘনত্বের মাধ্যমের যে বিভেদ তলে প্রতিসরণটা ঘটছে সেটাই হচ্ছে প্রতিসারক তল। প্রতিসৃত রশ্মি কোনটা? এই ও কিউ, এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি। আর আপাতিত রশ্মি কোনটা? পি ও। আপাতন কোণ এই পি ও এন হচ্ছে আপাতন কোণ, এটাকে আমরা আই দ্বারা লিখি, আই। আর প্রতিসরণ কোণ কোনটা? ও এন ড্যাশ ও কিউ, এটা হচ্ছে প্রতিসরণ কোণ, এটাকে আমরা আর দ্বারা লিখি। তো এই গেল আলোর প্রতিসরণ। এরপর আলো যে শুধুমাত্র লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে সেরকম না, ঘন মাধ্যম থেকে আবার লঘু মাধ্যমেও যাবে। তো সেক্ষেত্রে কিভাবে আলোর প্রতিসরণটা ঘটে? প্রথমে আমরা দেখব লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণ। বিভেদ তল এ বি, উপরে আছে লঘু মাধ্যম, নিচে আছে ঘন মাধ্যম। তো আলোক রশ্মি প্রথমে এখানে যাবে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম, তো লঘু মাধ্যমের মধ্য দিয়ে এসে পি ও আলোক রশ্মি এ বি বিভেদ তলের উপর পড়েছে ও বিন্দুতে। এখানে আমরা যে অভিলম্বটা আঁকলাম সেটা এন ড্যাশ নাম দিলাম। এখন
আলোক রশ্মি যখন এই লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে তখন অভিলম্বের দিকে কিছুটা সরে এসে প্রতিসৃত হবে। তো ও কিউ পথে বেরিয়ে যাচ্ছে। তো এখানে আপাতন কোণ আই প্রতিসরণ কোণ আর এর থেকে বড় হবে, অর্থাৎ আই গ্রেটার দ্যান আর হবে। তো এই গেল লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণ। যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণটা ঘটবে তখন কি হবে? তো এখানে ছবিটা দেয়া আছে, সুন্দর করে বোঝানো আছে, এখানেও ছবিটা দেয়া আছে। তবে একবার বলে দিই, এ বি প্রতিসারক তল, আলোক রশ্মি পি ও এ বি প্রতিসারক তলের উপর ও বিন্দুতে আপাতিত হলো। এখানে আমরা অভিলম্ব আঁকবো এন এন ড্যাশ। তো এখন ঘন মাধ্যম থেকে, এটা তো ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম, ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে আলোর প্রতিসরণটা ঘটবে তখন যে প্রতিসৃত রশ্মি সেটা অভিলম্ব থেকে কিছুটা দূরে সরে যাবে। তো এখন আপাতন কোণের মান আই, প্রতিসরণ কোণের মান আর এর থেকে ছোট হবে, অর্থাৎ আই গ্রেটার দ্যান লেস দ্যান আর হবে, আই লেস দ্যান আর হবে এক্ষেত্রে। তো আমরা দেখলাম লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণ আর ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণ। এরপর আমরা দেখব লম্ব আপতনের ক্ষেত্রে কি হয়, সেটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম বা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম। তো বিভেদ তল এ বি, আলোক রশ্মি লঘু মাধ্যম এর মধ্য দিয়ে এসে পি ও পথে এ বি বিভেদ তলের উপর ও বিন্দুতে আপাতিত হলো। এখন লম্বভাবে আপাতিত হয়েছে, তো লম্বভাবেই বেরিয়ে যাবে এক্ষেত্রে। তো ও কিউ পথে বেরিয়ে গেল। তো এখানে আপাতন কোণ আই ইকুয়াল টু প্রতিসরণ কোণ আর ইকুয়াল টু 0 হবে। ঠিক একইভাবে যখন ঘন মাধ্যমের মধ্য দিয়ে আলোক রশ্মি গিয়ে ও পি ও আলোক রশ্মি এ বি বিভেদ তলের উপর ও বিন্দুতে আপাতিত হলো, তো লম্বভাবে আপাতিত হয়েছে, ঠিক এখানেও ও কিউ পথে বেরিয়ে যাবে। তো এক্ষেত্রেও আই অর্থাৎ আপাতন কোণ ইকুয়াল টু আর অর্থাৎ প্রতিসরণ কোণ ইকুয়াল টু 0 হবে। তো এই গেল লম্ব আপাতনের ক্ষেত্রে আপাতন কোণ এবং প্রতিসরণ কোণের মান। এরপর আমরা দেখব প্রতিসরণের সূত্র। এতক্ষণ যে আমরা প্রতিসরণ সম্পর্কে জানলাম তার সূত্রটা কি সেটা আমরা দেখে নিই। এ বি বিভেদ তল, আলোক রশ্মি পি ও পথে এ বি বিভেদ তলের উপর ও বিন্দুতে এসে আপাতিত হলো। এন এন ড্যাশ ও বিন্দুর মধ্য দিয়ে অভিলম্ব অঙ্কন করলাম, আর আলোক রশ্মিটা ও কিউ পথে প্রতিসৃত হলো। তো এখন আপাতিত রশ্মি কোণটা ও পিও, প্রতিসৃত রশ্মি কোণটা ও কিউ, আর আপাতন বিন্দু ও এই আপাতন বিন্দুতে প্রতিসারক তল এ বি এর উপর অঙ্কিত যে অভিলম্ব সেটা কি এন এন ড্যাশ। এই যে ও পি ও কিউ আর এই এন এন ড্যাশ একই সমতলের উপরে থাকবে, এটাই হচ্ছে প্রতিসরণের প্রথম সূত্র। এরপর দ্বিতীয় সূত্রটা কি, দুটো নির্দিষ্ট মাধ্যম আমরা তো দেখেছি, উপরের যে মাধ্যম সেটা আছে লঘু মাধ্যম আর নিচের যে মাধ্যম সেটা হচ্ছে ঘন মাধ্যম, এবং একটা নির্দিষ্ট বর্ণের আলো, অর্থাৎ এই যে পিও এই আলোটা একটা নির্দিষ্ট বর্ণের হবে, এবং সেক্ষেত্রে কি হবে আপাতন কোণ অর্থাৎ আই, এই আপাতন কোণের সাইন অর্থাৎ সাইন আই, প্রতিসরণ কোণ আর প্রতিসরণ কোণের সাইন অর্থাৎ এই সাইন আর এর যে অনুপাত সেটা হবে ধ্রুবক। এই ধ্রুবকটাকে মিউ দ্বারা আমরা লিখতে পারি। মিউটা কি
প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। তো এক্ষেত্রে আমরা কি দেখছি, দ্বিতীয় সূত্রে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ, এই যে সূত্র এটাকে বলা হয় স্নেলের সূত্র। তো এই গেল প্রতিসরণের দ্বিতীয় সূত্র। তো এই সূত্র দুটি এখানে সুন্দর করে দেয়া আছে, একবার দেখে নেবেন। তো এই গেল প্রতিসরণের সূত্র। এরপর আমরা দেখব সংকট কোণ। তার আগে বলে নিই আলোর প্রতিসরণের দুটো ঘটনা, প্রাকৃতিক উদাহরণ কি, বায়ুমণ্ডলে আলোর প্রতিসরণ, এটা একটা আলোর প্রতিসরণের উদাহরণ, আর নক্ষত্র মিটমিট করে জ্বলা, এটা একটা আলোর প্রতিসরণের উদাহরণ। তো এরপর আমরা চলে যাব সংকট কোণে। সংকট কোণের ক্ষেত্রে কি হয়, সর্বদাই আলোক রশ্মি ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে প্রতিসৃত হয়। তো আমরা এটা লঘুতর মাধ্যম, এটা ঘনতর মাধ্যম, আর মাধ্যম দুটির বিভেদ তল কত, এ বি। এখন পি ও আলোক রশ্মি এ বি বিভেদ তলে ও বিন্দুতে আপাতিত হলো, অর্থাৎ ঘনতর মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে আলোক রশ্মিটা। ও বিন্দুতে আমরা একটা অভিলম্ব অঙ্কন করলাম, নাম দিলাম এন ড্যাশ। এখন যেহেতু ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে আলোক রশ্মিটা যাচ্ছে, তাই প্রতিসৃত যে রশ্মি সেটা অভিলম্ব থেকে দূরে সরে যাবে, অর্থাৎ এক্ষেত্রে আই লেস দ্যান আর হবে, অর্থাৎ আর এর মানটা বড় হবে আয়ের থেকে। এখন এই যে আপাতন কোণ আই এর মানটা আমরা একটু বৃদ্ধি করলাম, এই আপাতন কোণের মান আই বৃদ্ধি পেলে কি হবে, যে প্রতিসরণ কোণ তার মানটাও একটু বৃদ্ধি পাবে। তো এইভাবে আপাতন কোণ আই এর মান বৃদ্ধি করতে করতে এতটা বৃদ্ধি করা হলো যখন এই প্রতিসরণ কোণ এই মাধ্যম দুটির বিভেদ তল বরাবর চলে যায়, অর্থাৎ এই প্রতিসরণ কোণের মান আমরা কত পাই, 90 ডিগ্রি। তো এই হচ্ছে ও কিউ। তো যে আপাতন কোণের জন্য আমরা প্রতিসরণ কোণ 90 ডিগ্রি পাই, সেই আপাতন কোণকে আমরা বলি সংকট কোণ, আর এটাকে আমরা আইসি দিয়ে ডিনোট করি। তো সংকট কোণের যে প্রপার সংজ্ঞা সেটা আমরা কিভাবে দেব, ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে আলোক রশ্মি প্রতিসৃত হওয়ার সময় ঘনতর মাধ্যমে আপাতন কোণের যে আপাতন কোণের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসৃত রশ্মি দুই মাধ্যমের বিভেদ তল স্পর্শ করে যায়, ঘনতর মাধ্যমে সেই আপাতন কোণটিকে বলা হয় সংকট কোণ, অর্থাৎ আইসি। লঘুতর মাধ্যমের সাপেক্ষে ঘনতর মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি মিউ হয়, তাহলে মাধ্যম দুটি সংকট কোণ ইকুয়াল টু আমরা লিখতে পারি সাইন আইসি ইকুয়াল টু মিউ। আইসি, এই আইসিটা হচ্ছে সংকট কোণ, আর মিউটা হচ্ছে এই লঘু মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক। তো এই গেল সংকট কোণ। এরপর আমরা আলোচনা করব সংকট কোণের শর্ত। প্রথম শর্ত কি আছে, আলোক রশ্মিকে অবশ্যই ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমের দিকে যেতে হবে, আর দুই মাধ্যমের বিভেদ তলে আপাতিত হতে হবে। তো সেটাই আমরা এখানে দেখলাম, আলোক রশ্মি ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে গেছে। 2 নম্বর যেটা, লঘু মাধ্যমে প্রতিসরণ কোণের মান হতে হবে 90 ডিগ্রি। তো এখানে প্রতিসৃত যে রশ্মি সেটা বিভেদ তল বরাবর চলে যায়, অর্থাৎ বিভেদ তল স্পর্শ করে যায়। তো এখানে আমরা যে কোণের মানটা পাচ্ছি আর, সেটা কত, 90 ডিগ্রি। তো এই দুটো শর্ত। আর প্রতিসরাঙ্কের মতো মিউ, অর্থাৎ প্রতিসরাঙ্ক এর মতো সংকট কোণের মানও মাধ্যম দুটি প্রকৃতি এবং আপাতিত আলোর বর্ণের উপর নির্ভর করে। এই জন্যই বায়ু সাপেক্ষে জলের সংকট কোণ হয় 49 ডিগ্রি এবং বায়ু সাপেক্ষে কাচের সংকট কোণ হয় 42 ডিগ্রি। এই হলো সংকট কোণ। এরপর আমরা চলে আসব অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
জানতে গেলে আমাদের সংকট কোণ জানতে হবে। আমরা সংকট কোণে কী দেখলাম, এ বি বিভেদ তল, এটা হচ্ছে ঘনতর মাধ্যম, এটা হচ্ছে লঘুতর মাধ্যম। আলোক রশ্মি পি ও এ বি বিভেদ তলের উপর ও বিন্দুতে আপাতিত হয়েছে। এখানে আমরা একটি অভিলম্ব অঙ্কন করেছি এন এন ড্যাশ, আর যে প্রতিসৃত রশ্মি সেটা বিভেদ তল বরাবর চলে গেছে। এর মান কত, আর এর মান 90 ডিগ্রি, আর এটা হচ্ছে আই সি। এখন সেই সংকট কোণ, এটা তো আই সি অর্থাৎ সংকট কোণ, এর মানটা যদি আমরা আরও বৃদ্ধি করি তাহলে এটা তো আরও নিচের দিকে নামার কথা। তো নিচের দিকে যখন নেমে আসবে অর্থাৎ ঘনতর মাধ্যমেই আবার ফিরে আসবে, তখন এটা কিন্তু আর প্রতিসরণ কোণ থাকে না। কারণ আমরা শর্তে কি দেখেছি, লঘু মাধ্যমে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হতে হবে, আর আমরা একটু আগে দেখলাম 90 ডিগ্রি বেশি হয় না এই প্রতিসরণ কোণের মান। তো এখন আমরা যদি আইসি এর মানটা বৃদ্ধি করি তাহলে এই আর এর মানটাও বৃদ্ধি পাবে 90 ডিগ্রি থেকে, অর্থাৎ এটাকে আবার ঘনতর মাধ্যমে ফিরে আসতে হবে। তো এখন আলোক রশ্মি এই ঘনতর মাধ্যমে আবার ফিরে আসবে, তার জন্য এটা হচ্ছে অভ্যন্তরীণ। আর যেহেতু প্রতিফলিত হয়ে আসছে, যদি একই মাধ্যমে আলোক রশ্মি যে মাধ্যমের মধ্য দিয়ে গিয়ে বিভেদ তলে আপাতিত হয় এবং সেই মাধ্যমের মধ্য দিয়েই ফিরে আসে, সেটা আমরা দেখেছি প্রতিফলন ঘটে আলোর আগের ভিডিওতে। যদি আগের ভিডিওটা কেউ না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। তো এক্ষেত্রে আর প্রতিসরণ থাকছে না, প্রতিফলন। তো যেটুকু আলো এই বিভেদ তলের ও বিন্দুতে গিয়ে পড়ছে সেইটুকু অর্থাৎ সম্পূর্ণ আলোয় আবার কিন্তু প্রতিফলিত হয়ে ফিরে আসছে। তো এই জন্য একে বলা হয় পূর্ণ প্রতিফলন। আর যেহেতু ঘনতর মাধ্যমের মধ্য দিয়ে আলো গিয়ে ও বিন্দুতে আপাতিত হচ্ছে, আপাতিত হয়ে আবার ঘনতর মাধ্যমে ফিরে আসছে, তাই এটাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ। তো এর যে প্রপার সংজ্ঞা আমরা দেব সেটা কিভাবে দেব, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে আলোক রশ্মি প্রতিসৃত হওয়ার সময় যদি ঘনতর মাধ্যমে আপাতন কোণ ওই মাধ্যমের সংকট কোণের চেয়ে বড় হয়, তার সংকট কোণ আইসি এটাকে বাড়ানো হলে অর্থাৎ বৃদ্ধি পেলে বেশি হয়ে যাবে, বড় হয়, তাহলে রশ্মিটি লঘুতর মাধ্যমে প্রতিসৃত না হয়ে ওই মাধ্যম দুটির বিভেদ তলে অর্থাৎ এই ও বিন্দুতেই যেখানে পড়েছিল সেই বিন্দু থেকে সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়ে আবার ঘনতর মাধ্যমে ফিরে আসে। এই যে ঘটনা, এটাকে বলা হয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো এই গেল অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এর যে সত্য সেটা কি, আলোক রশ্মিকে অবশ্যই ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে যেতে হবে বা যাওয়ার চেষ্টা করবে, যাবে না অর্থাৎ যাওয়ার চেষ্টা করবে। 2 নম্বর কি, ঘনতর মাধ্যমে আপাতন কোণটিকে মাধ্যম দুটি সংকট কোণের চেয়ে বড় হতে হবে, অর্থাৎ এক্ষেত্রে আয়ের মানটা আইসির থেকে বড় হবে। তো এই হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের দুটো শর্ত, এখানে সুন্দর করে লেখা আছে, একবার দেখে নেবেন। এরপর আমরা এর কয়েকটা প্রাকৃতিক দৃষ্টান্ত, যেমন জলের মধ্যে বায়ু বা অন্যান্য গ্যাসের বুদবুদ চকচকে দেখায় কী কারণে, এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। বা হীরাকে খুব উজ্জ্বল দেখায় কেন, এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। আর একটা প্রাকৃতিক উদাহরণ কি, মরুভূমিতে যে মরীচিকার সৃষ্টি হয় সেটা এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্যই ঘটে। তো এই হচ্ছে 3টে উদাহরণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের। তো এরপর আমরা দেখে নেব সাধারণ প্রতিফলন আর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের পার্থক্য। সাধারণ প্রতিফলনের ক্ষেত্রে কি হয়, আলোক রশ্মি যে কোনো একটা মাধ্যম থেকে এসে অন্য যে কোনো একটা মাধ্যমে প্রতিফলিত হয়, সেটাই হচ্ছে সাধারণ প্রতিফলন। কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে কি হতে হবে, অবশ্যই ঘনতর মাধ্যম থেকে এসে লঘুতর মাধ্যমে আপাতিত হতে হবে এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে। এই গেল 1 নম্বর। 2 নম্বর যেটা,
যে কোনো আপাতন কোণের জন্যই আলোর সাধারণ প্রতিফলন ঘটে। আর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে কি হয়, আপাতন কোণের মান অর্থাৎ আয়ের মান সবসময় সংকট কোণের চেয়ে বড় হতে হয়, অর্থাৎ আইসি এর থেকে বড় হতে হয়। এই গেল 2 নম্বর। 3 নম্বর যেটা, সাধারণ প্রতিফলনে আপাতিত আলোর কিছু অংশ প্রতিসৃত হয় বা শোষিত হয় এবং বাকি অংশ প্রতিফলিত হয়। তার মানে সম্পূর্ণটা প্রতিফলিত হয় না। কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে কি ঘটে, আলোর সবটুকুই প্রতিফলিত হয়, কোনো অংশই প্রতিসৃত বা শোষিত হয় না। 4 নম্বর কি, এই সাধারণ প্রতিফলনে যে প্রতিবিম্ব গঠিত হয় সেটা কম উজ্জ্বল হয়। আর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে যে প্রতিবিম্বটা তৈরি হয় সেটা বেশি উজ্জ্বল হয়। তো এই গেল সাধারণ প্রতিফলন এবং অভ্যন্তরীণ প্রতিফলনের পার্থক্য। তো বন্ধুরা, এই ছিল আজকের টপিক। পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।